আমরা ছোটবেলায় যখন হচ্ছে আমাদের এসএসসি বা এইচএসসির সময়ে আমরা যখন প্র্যাকটিক্যাল ছিল, বিশেষ করে বায়োলজি প্র্যাকটিক্যাল, তখন আমরা কি করতাম? তখন আমরা হচ্ছে আমাদের খাতা তৈরি করতে হতো, প্র্যাকটিক্যাল খাতা। সেখানে অনেক আঁকাআঁকি থাকতো। এখন আঁকাআঁকির ক্ষেত্রে কি হয়, আমরা কি করতাম, আমাদের সিনিয়র যারা অলরেডি পাশ করে গেছেন তাদের খাতা আমরা জোগাড় করতাম, এবং তারপরে সেটা হচ্ছে আমরা ছাপ দিয়ে আমাদের খাতায় আঁকাইতাম, এবং এটা আমরা কম বেশি সবাই করছি। সো এই ছাপ দিয়ে আঁকানোটাই মডেলিং। আচ্ছা, আরেকটু ডিটেলে বলি। আমি যখন মডেলিং করব, কোনো প্রোটিন মডেলিং, এটা আসলে কোনো প্রেডিকশন, এটা একটা প্রেডিকশন, কিন্তু প্রেডিকশনটা হবে কোথা থেকে বা কিসের কিসের উপর বেসিস করে? এটা তখন হয়, এটা টেমপ্লেট লাগে, রেফারেন্স স্ট্রাকচার লাগে। রেফারেন্স স্ট্রাকচার মানে কি, অলরেডি যেই স্ট্রাকচারগুলো অ্যাভেলেবল আছে, যে স্ট্রাকচারগুলো অলরেডি ডেটাবেজে অ্যাভেলেবল আছে, সেই স্ট্রাকচারগুলোকে সে রেফারেন্স স্ট্রাকচার ধরে। ধরার পরে সে হচ্ছে ওখান থেকে একটা প্রেডিকশন করে যে এর এই জায়গায় এরকম, এই জায়গায় এরকম হতে পারে। আচ্ছা, ডেটাবেজে তো অনেক ধরনের স্ট্রাকচার আছে, অনেক রকম, তাহলে সবগুলোই কি সে রেফারেন্স হিসাবে নেয়? না। আমরা যখন কোনো সিকোয়েন্স আমরা দেই, তখন দেখে সেই সিকোয়েন্সের কি কি মানে কি কি তার হচ্ছে ক্লাসিফিকেশন, তার কি কি হচ্ছে মানে তার যেই ইয়েগুলো, মানে আমরা যেই সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশন করলাম, এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশনে মডেলিং এর ক্ষেত্রেও সুইস মডেল অটোমেটিক এটা করে। অনেক 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 মডেলিং সফটওয়্যার আছে, স্যুট আছে, যেগুলোকে এই সেকেন্ডারি স্ট্রাকচার প্রেডিকশন দিতে হয়। সো মানে এগুলো তখন প্রোভাইড করতে হয়। কারণ কি, তখন ওগুলার উপর বেসিস করে ও ডেটাবেস থেকে খুঁজে বের করে যে এই ধরনের কোন স্ট্রাকচারগুলো আছে, যে প্রথম 5টা বা প্রথম 10টা সিকোয়েন্স হচ্ছে আলফা হেলিক্স, তারপর একটা কয়েল, তারপরে হচ্ছে বেটা শিট, এরকম কোনটা আছে, এরকম একটা মিল খুঁজে বের করে, এরকম মানে একটা তো না, 50-100টা মতন খুঁজে বের করে। দেন সেগুলোর মধ্যে সবচেয়ে সবচেয়ে বেশি মিল কার আছে সেটা সে খুঁজে বের করে। এরকম 10টা টেমপ্লেট হিসাবে খুঁজে বের করে, এবং ওই 10টা টেমপ্লেট দেখে দেখে সে আমাদের একটা প্রেডিকশন দেয়। সো সুইস মডেল খুবই সুন্দর এবং খুবই পুরনো একটা সফটওয়্যার, বা বলতে পারি সফটওয়্যার সার্ভার। তো এটা হচ্ছে আহ, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, মডেলিং এর 3টা ওয়ে আছে। একটা হচ্ছে এবি ইনিশিও, একটা হচ্ছে থ্রেডিং, আর একটা হচ্ছে হোমোলজি। সো অনেকে আমরা হোমোলজি মডেলিং সম্পর্কে জানি বা শুনছি। হোমোলজি মডেলিং কি? হোমোলজি মডেলিং হচ্ছে দেখে দেখে সিমিলার জিনিস। অর্থাৎ ধরেন বিষয়টা এরকম যে টুইন দেখতে একই কিন্তু কাজ আলাদা। ধরেন টুইনরা কিন্তু, হ্যাঁ, ছোটবেলায় একই রকম থাকে, কিন্তু আস্তে আস্তে যত বড় হয় তত তাদের কিন্তু অ্যাক্টিভিটি চেঞ্জ হতে থাকে, একজনের এক এক রকম, তাদের পছন্দ অপছন্দ আলাদা হয়ে যায়। সো কিন্তু তাদের তো চেহারা একই রকম থাকে, সো দেখতে একই, তাদের অ্যাক্টিভিটি, তাদের কাজ আলাদা, ক্যারেক্টারিস্টিক আলাদা। সো হোমোলজি মডেলিং এইরকমই, দেখে দেখে এরকম একই রকম দেখতে, একই রকম ক্রাইটেরিয়া থাকবে, কিন্তু তাদের ওয়ে অফ এক্সপ্রেশন হবে আলাদা। ট্রেডিং আলাদা জিনিস, এবিএনএসও আলাদা জিনিস। সো ওগুলো আরেকটু অ্যাডভান্স লেভেলের মডেলিং। এগুলো আপনারা আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে শিখবেন, জানবেন, খুবই মজার জিনিস। সো সুইস মডেল অ্যাকচুয়ালি হোমোলজি মডেলিং ফলো করে, এবং হোমোলজি মডেলিং এর ক্ষেত্রে আরো দুইটা ভাগ আছে, দুইটা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে সিঙ্গেল টেমপ্লেট মডেলিং, আর একটা হচ্ছে মাল্টিপল টেমপ্লেট মডেলিং। নামের মধ্যেই এর কার্যকারিতা। সিঙ্গেল টেমপ্লেট মানে একটা টেমপ্লেট, অর্থাৎ আপনি যে বায়োলজি খাতা আপনি ছবি আঁকবেন, তো সেই ছবি আপনার হচ্ছে আপনি একজন মাত্র সিনিয়র ভাইয়া বা আপুর কাছ থেকে খাতা পাইছেন, বাকি সবার খাতা দেওয়া হয়ে গেছে, আপনি খুঁজে খুঁজে একজনেরটাই পাইছেন। এখন
তার খাতায় যা আছে, যতটুকু আছে অতটুকুই আপনি আঁকতে পারবেন, ওর বেশিও আঁকতে পারবেন না, ওর কমও আপনি আঁকাটা উচিত হবে না। আর আমাদের কিছু কিছু ফ্রেন্ড থাকতো যারা হচ্ছে দেখা গেছে ভর্তি হওয়ার মানে ক্লাস, বিশেষ করে এসএসসির ক্ষেত্রে ক্লাস 10-এ সেই ভর্তি হওয়ার আগেই, ক্লাস শুরু করার আগেই তারা হচ্ছে 4-5 জন সিনিয়র ভাই আপুর খাতা জোগাড় করে ফেলতো, অপশন বেশি। সো যেহেতু তাদের কাছে অপশন বেশি, তারা হচ্ছে তখন যেই খাতায় যেই ছবিটা খুব সুন্দর সেই ছবিটা তারা পিক করতো। সো এটা কিন্তু একটা কমন একটা ব্যাপার, আমরা কম বেশি সবাই এটা ফেস করছি, জানি। সো এটা ইমাজিন করা কঠিন কিছু হবে না আমার মনে হয়। সো সিঙ্গেল টেমপ্লেট মডেলিং হচ্ছে আমার আমার মতন অভাগা যারা একজনের খাতায় মানে লাস্ট মোমেন্টে এসে একজনের খাতায় খুঁজে পাইছে, এখন সে কাগের ঠ্যাং বগের ঠ্যাং যাই আঁকাইছে আমাকেও সেটাই আঁকাইতে হবে, আমার তো আর নিজে আঁকানোর ক্ষমতা নয়, আমি তো আর আর্টিস্ট না। আর আর একটা হচ্ছে যারা একটু মানে সেই মানে কনসার্ন আমার ব্যাচমেট ছিলেন, তারা হচ্ছে দেখা যাচ্ছে একেবারে বছরে 1 তারিখ আসার আগেই 1লা ডিসেম্বরে হচ্ছে সব খাতা ম্যানেজ করে ফেলছে, 4-5টা খাতা, এবং সবচেয়ে সুন্দর সুন্দর ছবিগুলো তাদের খাতায় পাওয়া যাবে, কারণ তারা হচ্ছে এখান থেকে মানে ধরেন একটা খাতায় 2টা ছবি সুন্দর আছে, সেই ওই খাতা থেকে ওই 2টা ছবি নিল, আর একটা খাতায় আর একটা ভাইয়ার খাতায় আর 2টা ছবি সুন্দর আছে, ওখান থেকে 2টা ছবি নিয়ে এইভাবে তার খাতাটা সাজাবে। সো তাহলে বলতে পারেন যে তাহলে তো ভাইয়া মাল্টিপল টেমপ্লেট মডেলিং হচ্ছে বেস্ট। বেস্ট কোনটা সেটা আমি পরে বলবো, আগে হচ্ছে মডেলিংটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাই। সো এখানে ধরেন সিমিলারলি ওই একটা সিকোয়েন্স, এই যে সিকোয়েন্স আমি পেস্ট করে দিলে এরকম চলে আসবে, আসার পর একটা নাম দিলাম, ধরেন XA21 মডেল দিলাম। ইমেল দিতে পারি, অপশনাল, না দিলেও সমস্যা নেই। বিল্ড মডেল দিলে দেখেন এখানে হচ্ছে এই যে টেমপ্লেটের এইখানে, আমি যদি একটু জুম করি, টেমপ্লেটের এখানে এরকম সার্চের মতন আসতেছে, অর্থাৎ সে এখন টেমপ্লেট খুঁজতেছে। সো টেমপ্লেট খুঁজতেছে, এটা বেশ অনেকটা সময় লাগবে। সো আমার একটা করা আছে, আমি ওই বলতে পারেন যে 1025 অ্যামাইনো অ্যাসিডে এতটুকু হলো, অ্যাকচুয়ালি না, এটা হচ্ছে অলমোস্ট এটা কত, এটা হচ্ছে 210টা অ্যামাইনো অ্যাসিডের, ওই XA21 এর প্রথম 210টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে এটা মডেল করা। সো দেখেন এখানে, দেখেন টেমপ্লেটের এখানে দেখেন 50টা টেমপ্লেট খুঁজে পাইছে, আগে প্রথমে টেমপ্লেটে যাই। সো টেমপ্লেটে দেখেন এই যে 50টা, এই 50টা কি কোনোটাই আপনি XA21 আপনি দেখবেন না, এগুলা এক একটা এই যে নাম দেখতেছেন 4MNA, LLR receptor like serine threonine protein kinase FLS2 crystal structure of the free FLS2 ectodomain। আরেকটা কি, আরেকটা হচ্ছে Arabidopsis thaliana, আরেকটা প্রোটিন, এটা হচ্ছে আরেকটা Arabidopsis thaliana। আমি তো ওরাইজো সাটাইভা দিছি, তাহলে Arabidopsis thaliana আর কি। বিষয়টা হচ্ছে ওই যে মিল আছে, এদের কাজ আলাদা কিন্তু মিল আছে, টুইন। সো এই কারণে ও 50টা খুঁজে খুঁজে একই রকম বের করছে, এর মধ্যেও 2টা মনে করছে, ওর অ্যালগোরিদম মনে করছে যে এই 2টা বেস্ট। আমি চাইলে বা আমরা চাইলে, আপনি চাইলে অন্যান্য গুলো দিয়েও চেক করতে পারি। কিভাবে, এই যে এখানে যে এই টিক চিহ্ন বক্সটা আছে, এখানে টিক করলে দেখেন এই যে বিল্ড মডেল হয়ে গেছে। এটা কিন্তু মডেল না, এটা হচ্ছে টেমপ্লেট। সো এটা এই স্ট্রাকচারটা, এটা কিন্তু XA21 এর স্ট্রাকচার না। সো এখন যদি আমি বিল্ড মডেলে দেই, তাহলে দেখবেন যে ওখানে এই যে বিল্ড মডেল হচ্ছে মডেলিং জব 3 ইজ কিউইং। সো 3 নাম্বার মডেল, 2টা তো নিজেই করে দিছে, আর একটা আমি হচ্ছে ম্যানুয়ালি করতেছি। এখন আমি প্রথম মডেলটা দেখি, এটা হচ্ছে প্রথম প্রেডিক্টেড মডেল, এই যে আমি মাউস দিয়ে ঘোরাচ্ছি, এই যে 3 নাম্বার মডেলটাও করে দিছে। তো আমি আগে প্রথমটাই দেখি। এখন দেখেন প্রথমটার, এটা আমি বিভিন্নভাবে দেখতে পারবো, বিভিন্নভাবে এইভাবে ঘুরায় ঘুরায় দেখতে পারবো। এখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই অংশটুকু, যেটা এই অংশটুকু পারফেক্টলি মডেল হয় নাই। কারণটা কি, কারণ দেখেন এখানে যেমন প্রোটিনের একটা কম্প্যাক্টনেস থাকবে, একটা একসাথে থাকাটা থাকবে, এই যে এই অংশটুকু যেমন খুব ভালো মতন হয়েছে আমার, যেখানে মাউস কার্সার যতটুকু, অর্থাৎ এই যে এই নিচের থেকে এই
অরেঞ্জ কালারের ঠিক আগ পর্যন্ত এই অংশটুকু যথেষ্ট ভালো পরিমাণে একটা কম্প্যাক্টনেস, একটা সুন্দরভাবে গোছানো একটা স্ট্রাকচার এসছে, কিন্তু এই জায়গায় এসে কেমন যেন এলোমেলো হয়ে গেছে। সো আমি এটা কিভাবে বুঝবো? আমি যদি সিম্পলি, দুইটা ওয়ে আছে, আমি যদি সিম্পলি এই জায়গায় যাই, এটা হচ্ছে আমার একটা অংশ, একটা মডেল, এটা একটা মডেল। সো আমি এই যেহেতু এই মডেলটা দেখতেছি মডেল 1, এখানে যদি যাই তাহলে এই যে কিউমিন, এই যে লোকাল, এই জায়গায় যে তীর চিহ্ন আছে এই জায়গায় আমি ক্লিক করলে একটা সেকশন দেখতে পারবো, একটা স্ট্রাকচার দেখতে পারবো, আবার এখানেও একটা স্ট্রাকচার দেখতে পারবো। এখন আমি আগে এইটা দেখি, প্রোটিন সাইজ রেসিডিউ। সো এইটাতে আগে ক্লিক করি, দেখেন একটা একটা হচ্ছে একটা গ্রাফ মতন এসছে। সো এই গ্রাফের একটা মজার বিষয় বলে, দেখেন এখানে একটা গ্রাফের এই যে উইন্ডো, এই উইন্ডোর আপনার মাঝ বরাবর একটা কালো রকম একটা রেখা চলে গেছে। সো এই কালো রেখাটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরিয়া। হ্যাঁ, আর এই দেখেন এই লিজেন্ডে আছে মডেল দিয়ে হচ্ছে স্টার, অর্থাৎ যে মডেলটা আমাদের হয়েছে এই স্টার দিয়ে সেই মডেলটা বোঝাচ্ছে। এখন এই স্টারটা যদি এই অ্যাশ কালার অথবা এই কালো কালারের মধ্যে থাকে, বা এই রিজনে, এই এরিয়া যে কোনো জায়গায়, একেবারে আমি যে এখানে মাউস কার্সারটা রাখছি এখানে থাকতে হবে এমন না, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে, অর্থাৎ এই কালো যে রেখাটা গেছে, মোটা দাগটা গেছে, এই মোটা দাগের যে কোনো জায়গায় যদি একেবারে ওয়ের উপরে থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে বলবো মডেলটা দুর্দান্ত হয়েছে, এইটাই হচ্ছে পারফেক্ট প্রেডিকশন, চোখ বন্ধ করে বলতে পারবো। যদি এরকম অ্যাশ এরিয়ায় থাকে যেটা এখন আছে, এটা উপরে থাকতে পারে, উপরের এই এরিয়ায় থাকতে পারে, নিচের এই এরিয়া থাকতে পারে, যে এরিয়া হোক এই এরিয়ায় থাকে, তাহলে আমরা বলবো যে হচ্ছে না, এটাতে কিছু কারেকশনের দরকার আছে, প্রপারলি মডেল হয়নি, 90% মডেল ঠিক আছে, 10%-এ কাজ করতে হবে। আর যদি এই যে ব্ল্যাঙ্ক এরিয়া, সাদা জায়গায় যে কোনো জায়গায় থাকে, তাহলে মডেল হয় নাই, মডেলে পুরোপুরি ঝামেলা আছে। এইটা আমাদের খুবই ম্যান্ডেটরি একটা। আর একটা হচ্ছে আমাদের এটা হচ্ছে এই যে রেসিডিউ, যে কোন কোন রেসিডিউ, এটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন, অর্থাৎ যত ফ্ল্যাকচুয়েশন দেখেন এই যে শুরুর দিকের, এই মডেলের এই যে শুরুর দিকের এইটা হচ্ছে, আমি যদি এই আমার মাউস কার্সার এখন যেখানে আছে একেবারে উপরের বাম পাশে এই দিকে তাকাবেন, তাকালে দেখবেন যে হচ্ছে ধরেন শুরুটা কোথায়, এই যে এই জায়গায় যদি আমি মাউস কার্সার রাখি, এখানে দেখেন লেখা আছে কি এএসপি অ্যাসপারাজিন 32A, অর্থাৎ 32 হচ্ছে অ্যাসপারাজিন, মানে এটা হচ্ছে 32 তার পজিশন, অ্যাসপারাজিন হচ্ছে তার অ্যামাইনো অ্যাসিড নেম। সো এখান থেকে এই পর্যন্ত তার হচ্ছে, কিন্তু আমি যেটা বলতেছিলাম মডেলটা কিন্তু ভালো হয় নাই। সো এখানেও দেখেন শুরুর দিকের এই যে রেসিডিউ, এখানে দেখেন রেসিডিউ নাম্বার আছে, শুরুর দিকের রেসিডিউগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েশন অনেক বেশি, 0.6 থেকে 0.3, মানে অলমোস্ট 0.3 ফ্ল্যাকচুয়েশন অন অ্যান অ্যাভারেজ। সো যত ফ্ল্যাকচুয়েশন কম হবে, দেখেন 100 পর থেকে কিন্তু ফ্ল্যাকচুয়েশন রেট অনেক কম। সো যত ফ্ল্যাকচুয়েশন কম হবে তত হচ্ছে আপনার মডেলটা ভালো হয়েছে, কারণ ওই অ্যামাইনো অ্যাসিডগুলো ফ্ল্যাকচুয়েশন কম, মানে ওরা স্টেবল, ওরা পারফেক্ট পজিশনে আছে, ওদের ফোল্ডিংটা ঠিক আছে। সো এইভাবে আমরা মডেল করতে পারি। এবং এইখানে আমরা যদি ক্লিক করে এই যে পিডিবি ফরম্যাটে ক্লিক করলে আমরা পিডিবি ফরম্যাটে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এরকম আর একটা যেটা এখনই আমরা করলাম 3 নাম্বারটা হচ্ছে এইটা। সো 3 নম্বরে হচ্ছে মোটামুটি আমরা যদি একটু জেড স্কোর দেখি, জেড স্কোর আরেকটু উপরে এসছে। সো এটার ফ্ল্যাকচুয়েশন রেট আরেকটু কম আছে, কিছুটা এই অংশে বেশি আছে। সো এরকম, সো মোটামুটি এইভাবে আমরা দেখতে পারি। এখন বিষয়টা হচ্ছে আমরা কেন এই মডেলগুলো করব, বা মডেলগুলো করার কারণটা কি? মডেল করার হচ্ছে ওই যে বললাম ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচার, বা এই যে যে জিনিসটা এখন আমরা দেখতেছি এটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার তো দেখলাম আলফা হেলিক্স বেটা শিট, এটা হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার। এখন
আমরা যদি কোনো প্রোটিন বা প্রোটিওমিক্স রিলেটেড অ্যানালাইসিস করতে চাই, আমাদের অবভিয়াসলি কোয়াটার্নারি স্ট্রাকচার বা কমপ্লেক্স স্ট্রাকচার লাগবে। কমপ্লেক্স স্ট্রাকচারটা কি, এরকম দুই থেকে বা দুইয়ের বেশি, দুই বা ততোধিক টারশিয়ারি স্ট্রাকচার যখন একসাথে হয়ে একটা কমপ্লেক্স, একটা পুরো ফুল কমপ্লেক্স তৈরি করবে, তখন সেটাকে বলা হয় কোয়াটার্নারি স্ট্রাকচার। তো এখন এই মডেল আমাদের করতে হয়, কারণ হচ্ছে এই মডেল প্রেডিকশন করতে হয় কারণ ম্যাক্সিমাম প্রোটিনের মডেল এখন পর্যন্ত হয় নাই। যেমন হচ্ছে XA21 প্রোটিন সিকোয়েন্স আছে, মানে পিয়ার রিভিউড সিকোয়েন্স আছে, কিন্তু এটার মডেল এখন পর্যন্ত হয় নাই। মানে হয় নাই বলতে গেলে ইনসিলিকো মডেলিং হয়েছে, যেটা আমরা করছি, কিন্তু ন্যাচারাল মডেলিং বা ক্রিস্টালোগ্রাফিক স্ট্রাকচার নাই। আলফা ফোল্ড, আমরা আলফা ফোল্ডে আসি। আলফা ফোল্ডের আমরা কোলাপ ফোল্ড, এটা হচ্ছে আমি আপনাদের জাস্ট দেখাই দিব, আপনারা হচ্ছে ট্রাই করবেন, কারণ এটা খুবই মজার। আলফা ফোল্ড হচ্ছে একটা রেভলিউশনারি সিএমএস রোজেটটা। এই যে আমাদের ফোল্ডিং ব্যাপারটা কি, ফোল্ডিং ব্যাপারটা একটু দেখায়। এই যে এই অংশ, উপরের এই অংশটা পারফেক্টলি মডেল হয় না, অর্থাৎ এই যে নিচের অংশগুলো যেমন খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে আছে, মনে হচ্ছে যে এটা একটা প্রপারলি মডেলড স্ট্রাকচার, উপরের অংশটা মনে হচ্ছে একটা বিচ্ছিন্ন হয়ে গেছে, একটা অগোছালো অবস্থা। এইটার মেন কারণ হচ্ছে এর ফোল্ডিংটা ঠিক মতন হয়নি। ফোল্ডিংটা কি, ফোল্ডিংটা এই যে কম্প্যাক্টনেস, এই যে প্যাঁচানো জিনিসটা আছে, এই প্যাঁচানো জিনিসগুলো, মানে এটা কিন্তু আলফা হেলিক্সের কথা বলতেছি না, নিজেদের মধ্যে যে ইন্ট্রা প্রোটিন, নিজেদের মধ্যে যে বন্ডিংটা, এই বন্ডিংটা তারা এখানে ঠিকভাবে প্রেডিক্ট করতে পারে নাই এই সুইস মডেল। এখানে এই প্রেডিকশন বা এই ফোল্ডিংটা বের করাটাই একটা বড় চ্যালেঞ্জ ছিল 2021 পর্যন্ত, একটা বড় চ্যালেঞ্জ সায়েন্টিস্টদের জন্য। রোজেট্টা অ্যান্ড আলফা ফোল্ড এই জিনিসটাকে 95 to 97% সলভ করতে পারছে।